চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী আরমান আলিফের কাছে। ভাই আবারও ফিরে এলাম আপনার কাছে, অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে, আপনার অনেক গল্প শুনবো, কিন্তু শুরুতেই আমরা একটি গান দিয়ে শুরু করতে চাই। আমি এখন নিকোটিনটা করব। আচ্ছা, গানটা আমার লেখা, আমার শুরু করা একটা টাইমে প্রত্যেকের কাছে ভালো লাগার একটা গানের মধ্যেই ছিল। ভালো লাগবে। কোনো এক রাতের কিছু কোনো দীর্ঘ শ্বাস ছিল, ধরা ছোঁয়ার বাইরে থাকা কিছু গল্পের জেগেছিল। প্রিয় গানটার সুরের মাঝেও ছিল তারা সাজাওয়া। এই অবেলায় কেন এভাবে আমার একলা হয়ে যাওয়া? আজও কেন কেউ ছায়া হয়ে পাশে ধীর পায়ে হাঁটে? সেহিনা সব ঘোরগুলো কেন নিকটিনে কাটে? ভালোবাসি বলে জড়াবো মায়া, স্বপ্ন এঁকে রাখে অনেক আড়ালে সরে গেলেও তোমার মাঝে থাকি। তোমার শহরের কোনো কোণে কেউ মায়া জমায় কি? আমি এখনো ভাবি সেই তোমাকে ফেরানো যাবে কি? সেই নীল শাড়ি আমার বাড়াবাড়ি মনে পড়ে কি? জোনাক পোকারা তোমায় এখনো আর গল্প শোনায় কে? আজও কেন কেউ ছায়া হয়ে পাশে ধীর পায়ে হাঁটে? সেহিনা সব ঘোরগুলো কেন নিকটিনে কাটে? ভালোবাসি বলে জড়াবো মায়া, স্বপ্ন এঁকে রাখে অনেক আড়ালে সরে গেলেও তোমার মাঝে থাকি। অসম্ভব সুন্দর লিরিক, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। সকালটাই অনেক সুন্দর হয়ে গেল। তো এটি বলছিলেন আপনার লেখা গান, এটা গানটা লেখা হয়েছে কবে, শুরু করেছেন কবে? এটা লেখা হয় 2017 লাস্টের দিকে। দেন ওভাবেই রেডি করে রেকর্ড করে ফেলা, যখন আপলোড দিয়ে দেওয়া হয় তারপর এটার প্রতি রেসপন্স ভালোই ছিল প্রত্যেকের। আচ্ছা, তো আপনি বেশ কয়েকটি গান লিখেছেন, তো গান লেখার সময় আসলে মাথার মধ্যে কি থাকে, কি চিন্তা থেকে গান লেখাটা হয় আপনার? ওই মুহূর্তে বাস্তব জীবনের কোনো কিছু চিন্তা ভাবনা ওরকমভাবে থাকে, আবার কিছু কিছু মানে একটা গানের মধ্যে আংশিক ভাব থাকে যে বাস্তব থেকে নেওয়া, আর কিছুটা থাকে যে এভাবে লেখা আর কি, এভাবে হয়ে যায়। খুব অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটি গান দিয়ে আলোচনার একদম তুমুল শীর্ষে আছেন বর্তমানে। তো আপনার গানের ক্ষেত্রে আমরা জানি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই হয়তো, তো এই ক্ষেত্রে আপনি গানের সাথে কিভাবে যুক্ত হলেন? গানটা অ্যাকচুয়ালি যখন থেকে বুঝি বা করতে পারি ওভাবে, তখন বিভিন্ন গান শোনা, এই গানটা ভালো লাগলো, দেন এই গানটা গুনগুন করতে থাকা, এভাবে গাইতে থাকা। তো এভাবে একটা টাইমে দেখি কি যে যখন করছি তখন মানে চেষ্টা করলে অ্যাকচুয়ালি কিছুটা ওভাবে হয়ে যাচ্ছে। দেন ওখান থেকে আমার আম্মু উৎসাহ দেন, প্লাস উনি অলওয়েজ বলতেন যে হ্যাঁ তুমি পারবে। বা তখন থেকে স্টেজ প্রোগ্রাম স্টার্ট হয়ে হচ্ছে আমার, আমি যখন ক্লাস নার্সারিতে পড়ি তখন আমি যে স্কুলে পড়তাম ক্রিয়েশন কিন্ডারগার্টেন, ওখান থেকেই আমার স্টেজ শো শুরু। আপনি তো নেত্রকোনায় বড় হয়েছেন। হ্যাঁ, নেত্রকোনায়। ওখান থেকেই স্টেজ শো করা, দেন ওভাবেই আস্তে আস্তে গানের সাথে। এই যে আপনার স্টেজ শোর কথা আমরা শুনলাম যে তখন মাত্র নার্সারিতে পড়েন, তো ওই বয়সে আসলে আপনি স্টেজ পারফর্মার একজন, তো তখন আসলে আপনার অনুভূতিটা কি ছিল, বা আপনি কি আসলে বুঝতেন অনুভূতি বলতে কোনো কিছু, যে ওই সময়টার গল্পটা একটু শুনবো। তখন গানটা আমি করছি, আমার ভালো লাগতেছে, তখন স্টেজে দিয়ে ওখান থেকে ওভাবেই করা। আর অ্যাকচুয়ালি একটা ম্যাটার অলওয়েজ কাজ করতো, আমি যখন প্রোগ্রাম করতাম বা দাঁড়াতাম তখন
ওরকম কোনো একটা অকওয়ার্ড ফিল হওয়া বা আচ্ছা। এমন আছে যে একটু আনইজি ফিল করা, ওরকম কোনো কিছু না। গানটাকে ইজিলি ভাবেই নিতাম আর ইজিলি ভাবে তখন থেকেই করতে পারতাম। আচ্ছা, কি ধরনের গান তখন করতেন? তখন ফেভারিট গান যে কয়টা ছিল ওগুলোর মধ্যে থেকে ফার্স্ট ওখানে হচ্ছে ক্লাস নার্সারিতে যখন পড়ি ওখানে ফার্স্ট গান ছিল হচ্ছে সালমাপুর একটা গান, আচ্ছা। এক নয়ন তো দেখে না, ওই যে গানটা, আচ্ছা। ওটা থেকেই শুরু স্টেজ শো। আচ্ছা, আপনার প্রথম লেখা গান কোনটি? আমার প্রথম লেখা গান হচ্ছে নিকোটিন, যেটা আচ্ছা। গাইলাম কিছুক্ষণ আগে। যেটা আমরা একটু আগে শুনলাম। এখন পর্যন্ত কতগুলো গান লিখেছেন? এখন পর্যন্ত 8টা গানের মতো। আচ্ছা, সেখানে রিলিজ হয়েছে কতগুলো? 7টার মতো। আচ্ছা, পরিবারের কথা একটু আগে বললেন যে আম্মু খুব ইন্সপায়ার করতো সব সময়, তো একটু পরিবারের গল্প শুনবো। পরিবারে কে কে আছেন? বাবা, মা, আমার বড় বোন আর ছোট ভাই। আপনার পরিবারে কি গানের সাথে জড়িত আছেন আর কেউ? না, আমি আমার পরিবারের সাথে আপনি গান করি। একাই? আর আমার বড় বোন গান করতেন একটা আচ্ছা, টাইমে। আপনার সাথে আরো অনেক গল্প করব। আসলে আমরা এখনো মেইন গল্পেই আসিনি, অপরাধী গানটি নিয়ে আমরা কোনো গল্প করতে পারিনি। তো আমরা এই গানটি নিয়ে অনেক গল্প করব, কিন্তু তার আগে আমরা এখন একটি গান শুনবো। তোমার নেশায় পয়রা আমি হইলাম দেওয়ানা, তোমার জন্য হারায়ে গেল আমার ঠিকানা। তোমার মতোই থাকলা তুমি, খবর নিলা না, তোমার কাজল রঙে রাঙাও তুমি কারাঙিনা। তোমার নেশায় পয়রা আমি হইলাম দেওয়ানা, তোমার জন্য হারায় গেল আমার ঠিকানা। তোমার মতোই থাকলা তুমি, খবর নিলা না, তোমার কাজল রঙে রাঙাও তুমি কারাঙিনা। আজ আমার ভেতর জুড়ে শুধু নেশার বসবাস, নেশা হাসায় নেশায় কাঁদায় নাই আমি আমার। রোজ বিকালের মতো তোমায় আর তো দেখি না, আমি আমার মতোই থাকবো, ভালো খবর নিও না। শুনলাম নিকোটিন এবং নেশা, আর অপরাধী তো থাকছেই, শুনবো আমরা। কিন্তু আমার কথা হচ্ছে যে তিনটাই কিন্তু খুব বিরহ ধাঁচের গান, খুবই অভিমানী কথা, এটার কারণ কি? অ্যাকচুয়ালি এই ধাঁচের গানগুলো করতে গেলে আমার কাছে সহজ মনে হয়। আর অপরাধী গান যে প্রত্যেকের কাছে এতটা ভালোবাসা একটা গান হয়ে উঠলো, ওটা তো সেমভাবেই সেম ধাঁচেরটাই রাখা হয়েছে। তো ওখান থেকে বলতে গেলে বা ওখান থেকে জিনিসটাকে কাউন্ট করতে গেলে বলা যায় যে 70% মানুষের মধ্যে কিছু না মানে কোনো না কোনোভাবে এরকম একটা বিরহ প্রত্যেকের মধ্যে থাকে। তো তাদের জন্য আমার গানগুলো করতে ভালো লাগে। তাদের যে রেসপন্স পাই, তাদের আমার গানের প্রতি যে ভালোবাসাটা থাকে, ওটার জন্যই অ্যাকচুয়ালি আমার এরকম টাইপ গানে যাওয়া বা এগুলো করা। অপরাধী গানটি তো আপনি প্রথমে নিজে গিয়ে ইউটিউবে আপলোড করেছিলেন, পরবর্তীতে আমরা মিউজিক ভিডিও আকারে পেয়েছি, সেটি প্রকাশিত হয়েছে ইগল মিউজিক ব্যানার থেকে। তো ইগল মিউজিকের সাথে আপনার সম্পৃক্ততা কিভাবে? অ্যাকোস্টিক ভার্সন পার্ট যেটা ছিল ওটাই অনেকের কাছে গ্রহণযোগ্য হয় বা অনেকে জিনিসটাকে যখন ভালো রেসপন্স করতেছে, যখন গানটাকে ভালোভাবে নিচ্ছে, ভালোবাসছে, তখন ওটা তাদের নজরে পড়ে। ইগল টিমের যে আমার খুবই প্রিয় একজন মানুষ, শঙ্কর ভাই, সে তখন আমার সাথে যোগাযোগ করে যে আমরা এই গানটাকে নিয়ে অফিসিয়াল একটা মিউজিক ভিডিও করতে চাচ্ছি, তো আমরা একসাথে কাজ করতে পারলে মানে কেমন হয়। তো ওরকমভাবে অফিসে একদিন যাওয়া, কথাবার্তা বলা, কচি ভাইয়ের সাথে কথা বলা, দেন কাজটা তো মনে হয় যে হ্যাঁ আমি করে দেখতে পারি, ভালো লাগবে হয়তো বা সবার কাছে। ওখান থেকেই কাজটা শুরু, অ্যান্ড পরবর্তীতে ভালোভাবে শেষ করা, ভালোভাবে শেষ হয়। দেন আপলোড হওয়ার পর থেকেই ভালো একটা রেসপন্স। অপরাধী গানটির মাধ্যমে আপনি কিন্তু মেয়েদের দিকে দোষটা ছুড়ে দিচ্ছেন যে একজন মেয়েকে আপনি অপরাধী বলেছেন। তো তারপরে কিন্তু মেয়েরা কিন্তু বসে নেই, আমরা ফেসবুকে ইউটিউবে দেখছি যে রিভার্স ভার্সন বের হয়ে গেছে, অনেক মেয়ে এটার কভার করে রিপ্লাই দিচ্ছে। তো এই জিনিসটাকে আপনি কিভাবে নিচ্ছেন? আপনার কাছে কেমন লাগছে ব্যাপারটা? আমার গানের প্রতি উত্তর তাদের এই গানটা, তো বলতে গেলে একটা গানের প্রতি উত্তর করতে গেলে বা এই গানটাকে এইভাবে ফুটিয়ে তুলতে গেলে অবভিয়াসলি গানটাকে ভালোবাসতে হয়। তো যে কয়জনই করেছে প্রত্যেকেরই গানের প্রতি ভালোবাসা ছিল, ওখান থেকে তাদের করা দ্যাটস এই যে প্রতি উত্তরটা সহজভাবেই কিন্তু একটা টাইমে ভাইরাল হয়ে যায়। তো হ্যাঁ, ভালো
এই যে আপনি অল্প সময় এত জনপ্রিয়তা পেয়ে গেছেন, এত ভালোবাসা পেয়ে গেছেন শ্রোতাদের কাছ থেকে, তো এই জিনিসটা আপনি কিভাবে নিচ্ছেন? একটা চাপ কাজ করছেন, একটা দায়বদ্ধতা কাজ করছেন আপনার হ্যাঁ, যে অবভিয়াসলি এই গানটার প্রতি এতটা রেসপন্স প্লাস আমার প্রতি ভালোবাসা, গানের প্রতি ভালোবাসা, এখান থেকে গানের প্রতি দায়িত্বটা আরও বেড়ে গেল। তো ওখান থেকে দায়িত্ববোধ থেকেই আমি নেক্সট আরও ভালো কাজ করব। আচ্ছা। আর ওরকমভাবেই প্রত্যেককে দেওয়ার চেষ্টা করব যেন প্রত্যেকেই প্রত্যেকটা গানকে ভালোবাসতে পারে। অনেক শুভকামনা রইল আপনার সকল গানের প্রতি। আমরা আশা রাখছি সামনে আরও অনেক ভালো ভালো গান আমরা পাবো। আবারও হয়তো কোনো গান ইউটিউবে রেকর্ড ভেঙে দিবে, আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যাবে, আমাদের বাংলাদেশের জন্য অনেক গৌরব বয়ে আনবেন আপনি। তো কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো অনুষ্ঠান শেষ করবো আমরা আপনাদের অপরাধী গানটি শুনতে শুনতে। তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320300 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। অ্যাংলো আইরিশ লেখক ও চিকিৎসক অলিভার গোল্ডস্মিথের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময়ে অসহায়ত্বের শিকার হয়। দর্শক, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আজ সারাটা দিন সবার জন্য শুভ হোক। এবারে গান।